হ্যালো এভরিওয়ান। তো তোরা অনেকদিন থেকেই বলছিলি যে দাদা একটা ফার্স্ট ইয়ার এমবিবিএস এর উপর একটা ভিডিও বানাও, যে কি করে আমরা ভালো করে পড়লে এই লাস্ট যে কটা মাস বাকি রয়েছে, কারণ এখন অলরেডি এপ্রিল মাস চলছে, সেপ্টেম্বরে তোদের হচ্ছে এক্সাম। তো এই 5 মাস যে 150 দিন বাকি রয়েছে, এখানে কি করে পড়লে আমি মোটামুটি একটা ভালো স্কোর অবধি পৌঁছাতে পারি এবং আমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আছে সেটা অন্তত পেতে পারি, মানে অ্যাবভ 60% মার্কস যেটা আমি পেতে পারি। তো এই ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করবো এবং অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তিনটে সাবজেক্টেরই অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত সেটা নিয়ে বলবো, এবং কী করে 65% প্লাস আমরা পেতে পারি সেটা নিয়ে অবশ্যই বলবো। এবং আমি 75%-এর কাছাকাছি বলবো না, কারণ আমি নিজে 65% মার্কস পেয়েছি, তো আমি 65 থেকে 70 কী করে পেতে পারি সেটা নিয়ে ডিসকাস করবো। আর এই ভিডিওতে আমি কোনো রকম ব্র্যান্ডের সাথে কোলাবও করিনি, যাতে আমি ডিরেক্টলি খোলাখুলি করে সব কিছু বলতে পারি। নইলে আমি ফ্যারো গ্যারো প্রচুর তো আছে, বিএমডাব্লিউ, পিএমডাব্লিউ প্রচুর সঙ্গে কোল্যাব করা যেত, বাট আমি করিনি। ভাবলাম ডিটেলস যাতে পুরোপুরি খোলাখুলি বলা যায়। তো আমি এবং এর লাস্টে আমি কিছু তোদের স্পেশাল টিপসও দেবো, যেটা কিনা ফলো করলে তোরা ভালো মার্কস যেমন পেতে পারবি, তেমন হচ্ছে তার সঙ্গে এই ইয়ার ল্যাক বা সাপ্লি এগুলো থেকে যাতে বেরোতে পারিস সেটা নিয়েও বলবো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমেই একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিলে, অনেকে হয়তো আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছে, তারা হয়তো আমাকে জানে না। তো মাই নেম ইজ সঞ্জিত দাস। আমি হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এবং ফার্স্ট ইয়ারে আমি 589 স্কোর করেছিলাম আউট অফ 900, যেখানে অ্যানাটমিতে 200 পেয়েছিলাম, ফিজিওলজিতে 190 পেয়েছিলাম এবং বায়োকেমিস্ট্রিতে 199 পেয়েছিলাম। টোটাল হচ্ছে 65.5% নাম্বার, 65.4% নাম্বার। যাই হোক, তো মেন যেটা ডিসকাশন সেটা করা যাক। তো সবার প্রথমে হচ্ছে এপ্রিল থেকে আগস্ট আমাদের কাছে মোটামুটি 5 মাস টাইম রয়েছে, মানে হচ্ছে 150 দিন। তো এখান থেকে সবার প্রথমে একটা প্রশ্ন আসে যে দাদা, এই যে টাইম রয়েছে এই টাইমে যদি আমি মোটামুটি ভালো করে পড়ি, তাহলে কি এই টাইমটা এনাফ আমাদের ফার্স্ট ইয়ারে একটা ভালো স্কোর করার জন্য এবং সব কিছু ভালো করে সিলেবাসটাকে কভার আপ করার জন্য? তো আমি বলবো একদম এনাফ, কোনো চিন্তা নেই। আমিও ঠিক এরকম কন্ডিশনেই ছিলাম। প্রথমের দিকে সবারই খারাপ যায় ফার্স্ট ইয়ারের, কারণ শুরুতে আমরা ঢুকে বুঝতে পারি না কী করে কি পড়বো না পড়বো, এছাড়া হোস্টেলে একটু সেটেল হতে টাইম লাগে। তো সব কিছু মিলিয়ে বেশ কিছু মাস এদিক ওদিক চলে যায়। তো তারপরে যে মোটামুটি 6 থেকে 5 মাস যদি ভালো করে পড়া যায়, তো সব কিছুই কভার আপ করা সম্ভব। তো বি পজিটিভ, এবং এই পজিটিভ জিনিসটা নিয়েই আমরা নেক্সট সেগমেন্টে আস্তে আস্তে এগোবো। তো সবার প্রথমে আমাদের মোটামুটি 3 টাইপের স্টুডেন্ট এখন রয়েছে, যার মধ্যে সবার ফার্স্টে হচ্ছে যারা একদম জিরোতে আছে, মানে শুধু মস্তি করে বেরিয়েছে পুরো ঢোকার পর থেকে এখনো পর্যন্ত, আর কিছুই করেনি। বাকি হচ্ছে আরেকটা যারা লিটিল একটু খাপচারা পড়েছে, যেমন আমি ছিলাম। সামান্য কিছু টপিক পড়েছিলাম, বাট কিছুই কখনো গুছিয়ে পড়া হয়নি। আরেকটা হচ্ছে যারা একদম খুব সুন্দর ফ্লোতে যাচ্ছে, একদম কলেজ যেরকম পড়াচ্ছে সেরকম নিজে পড়ে নিচ্ছে, সব কিছু ওরকম করছে। তো তারা তো খুব ভালোই করছে, তো তাদের নিয়ে বেশি কিছু বলার নেই। বাকি এই 3 জনের কীরকম অ্যাপ্রোচ হওয়া উচিত, তো যারা একদম জিরোতে রয়েছে তারা হচ্ছে মেনলি এখন হচ্ছে ফোকাস করবে স্মার্টলি তাদের পড়াশোনা করতে হবে। সব কিছু কভার আপ করতে গেলে কখনোই পসিবল হবে না। বাকি হচ্ছে টার্গেট হবে পাস করা এবং 60% নাম্বার মিনিমাম যাতে পাওয়া যায়। যারা হচ্ছে লিটিল রয়েছে তারা হচ্ছে একদমই জিরোতে নেই, এটা প্রথমে নিজেদেরকে বিশ্বাস করতে হবে, এবং যেটুকু পড়েছে সেগুলোকে সব কিছুকে একসঙ্গে গোছাতে হবে। গোছানোটা খুব ইম্পর্টেন্ট। বাকি ডেইলির কাজ ডেইলি তো করতেই হবে। আর যারা খুব সুন্দর ফ্লোতে রয়েছে তারা যেমন ফ্লোতে আছে সেরকমভাবে ফ্লোতে শেষ অবধি পড়ে যাও, তাহলে কলেজেও সিলেবাস মোটামুটি 1 মাস আগে কভার আপ হয়ে যাবে। তো যেরকমভাবে চলছে সেরকমভাবে ক্লাসে যেমন পড়াতে সেরকম বাড়ি এসে নিজেদের মতো পড়ে নে, বা ভিডিও লেকচার দেখার হলে সেটা দেখে নে, দিয়ে পিওয়াইকিউ বানিয়ে নে। যেমন চলছে সেরকমভাবে চলে যা, 3টে সাবজেক্টে অনার্স পাওয়ার জন্য ট্রাই করবি, ঠিক আছে? তো চলো যাক এবার ওভারঅল স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত মোটামুটি এই লাস্ট 5 মাসের জন্য। তো সবার প্রথমে কিছু রুল নিয়ে আমি কথা বলছি। 3খানা টোটাল রুলস রয়েছে। এই রুলসগুলো বলতে যে রুলসগুলো হচ্ছে ফলো করলে একটা ভালো জায়গায় যাতে পৌঁছানো যায়। তো সবার প্রথমে রুল নাম্বার 1 হচ্ছে পিওআইকিউতে ফোকাস করো। আমি 3টে ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই বলবো, এমন না যে যারা খুব ভালো অনার্সের জন্য পড়ছে তারা পিওআইকিউকে নেগলেক্ট করবে, এরকমটা নয়। পিওআইকিউ সবাইকে ফোকাস করতে হবে, ঠিক আছে? লাস্ট 10 ইয়ার্সের পিওআইকিউ যদি পসিবল না হয়, যদি খুব ডিফিকাল্ট মনে হয়, লাস্ট 5 ইয়ার্স 2020 থেকে 2025 মাস্ট করতে হবে। অনেকে হয়তো ভাবে মাত্র 10 বছরের পিওআইকিউ, এটা তো একদমই ইজি, বাট অতটাও ইজি না। আমি নিজে লাস্ট 10 ইয়ার্স পিওআইকিউ করতে গিয়ে দেখেছি, লাস্ট 10 ইয়ার্স আমি করতে পারি। আমি 2018 বা 19 গিয়ে থেমে গেছিলাম, তার পেছনে আর যেতে পারিনি, কারণ পিওআইকিউ করতেও টাইম লাগে। তুই যদি লাস্ট 10 ইয়ার্সের পিওআইকিউ করিস, তোর পুরো বইয়ের যা কিছু আছে সমস্ত কিছু কভার আপ হয়ে যাবে। তো পিওআইকিউ টপিকগুলো ভালো করে দেখ, পিওআইকিউ ওরিয়েন্টেড কী টাইপের কোশ্চেন এসেছে এবং ওই পিওআইকিউ থেকে ওই টপিক থেকে আর কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও একবার ভালো করে দেখে নেবে। দেখ, নিট ইউজির ক্ষেত্রেও যেমন ছিল পিওআইকিউ ইম্পর্টেন্ট, নিট পিজি বা ধর এখন আমাদের এমবিবিএস এ ফার্স্ট ইয়ার, এক্ষেত্রেও হচ্ছে ফার্স্ট ইয়ারের এক্সামের জন্য যে ইউনিভার্সিটি এক্সাম তার জন্য কিন্তু পিওআইকিউ খুব ইম্পর্টেন্ট। তো এটা কেউ নেগলেক্ট করিস না। যারা খুব ভালো পড়ছিস তারাও ভালো করে পিওআইকিউগুলো দেখ এবং পিওআইকিউ অ্যানালিসিস করে সেই টাইপের টপিকগুলোকে আগে রেডি কর। দেন হচ্ছে রুল নাম্বার 2, সেটা হচ্ছে
ট্রাই টু কভার সিলেবাস উইদিন জুলাই। 3টে সেগমেন্টের স্টুডেন্টের ক্ষেত্রে তেমন না যে যারা ভালো পড়ছিস তারা আগস্ট থেকে শেষ করছিস তাহলে রিভিশন করতে পারবে না, ঠিক তেমনি যারা একদমই পড়াশোনা শুরু করিসনি তারাও যদি ভাবিস আগস্ট থেকে শেষ করবি তাহলে কিন্তু একটু রিভাইজ করতে পারবে না। আর আমাদের এমবিবিএস এর এই 3টে সাবজেক্ট, বিশেষ করে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি খুবই ভোলাটাইল সাবজেক্ট। বারবার করে রিভিশন না করলে কিন্তু মনে থাকবে না। একবার যদি কিছু পড়িস প্রথমে, সেটা যদি তারপরে গিয়ে মোটামুটি একটু না দেখিস, তাহলে থার্ড টাইম বা ফোর্থ টাইম যখন কলেজে মানে এক্সামের আগে যখন দেখবি না তখন কিচ্ছু মনে পড়বে না। তো রিভিশন খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওই জন্য আগস্ট মাসটা পুরো জুড়ে, যেটা তোর সেপ্টেম্বরে যদি এক্সাম হবে তোদের, তো আগস্ট মাসটা পুরো জুড়ে কিন্তু রিভিশন করতে। এবং রিভিশন কী করে করবি, পিওয়াইকিউগুলোর টপিকগুলো, যে টপিকগুলো পিওয়াইকিউ থেকে সেই টপিকগুলো ভালো করে রিভাইজ করবি। পুরো সিলেবাস রিভিশন করা পসিবল না, তো পিওয়াইকিউ টপিকগুলো ভালো করে রিভাইজ করবি। নেক্সট হচ্ছে রুল নাম্বার 3 কি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, ডেইলি 4 ঘন্টা স্টাডি। হ্যাঁ, এটা শুনে মাত্র মনে হবে, যারা বিশেষ করে যারা নিটের স্টুডেন্ট, ইউজির স্টুডেন্ট, তারা যদি দেখে ভিডিও তারা ভাবে যে মাত্র 4 ঘন্টা পড়তে হবে। অ্যাকচুয়ালি কলেজে এই ঢুকেই 4 ঘন্টা প্রতিদিন পড়াটাও খুব ডিফিকাল্ট, একদম বি অনেস্ট। 4 ঘন্টা পড়াটাও ডিফিকাল্ট, বাট 4 ঘন্টা কিন্তু মিনিমাম প্রত্যেক দিন পড়তেই হবে, ঠিক আছে। এবং ভাগ করে নেয় যে কী করে পড়বি, একদিন হচ্ছে অ্যানাটমি ফিজিও এবং একদিন হচ্ছে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন পড়ার টার্গেট কর। একদিন হচ্ছে যেটা সপ্তাহে 6 দিন পড়ছি সেটা একটু টুকটাক করে রিভাইজ কর। হ্যাঁ, পুরো রিভিশন করতে গেলে অনেক টাইম লাগবে, পসিবল নয়, বাট অল্প অল্প যেগুলো একবার জাস্ট চোখের তলতে দেখে যাচ্ছে এই টপিকগুলো আমি আজ এই সপ্তাহে পড়েছিলাম, এগুলো ইম্পর্টেন্ট, এইগুলো পিওয়াইকিউ এর, এটা হচ্ছে স্যাটারডে বা সানডে যে কোনো একটা দিন বসে দেখে নে। বাকি হচ্ছে অ্যানাটমি হচ্ছে প্রতিদিন রাখতে হবে, কারণ তোরা জানিস অ্যানাটমি হচ্ছে বিশাল একটা ভাস্ট ইউনিট, এতগুলো হচ্ছে সেগমেন্ট রয়েছে, তার সঙ্গে হিস্টোলজি, ওদিকে জেনারেল অ্যানাটমি, এমব্রায়োলজি, প্রচুর কিছু রয়েছে। তো অ্যানাটমিটাকে প্রতিদিন কিন্তু রাখতেই হবে টাইম, ঠিক আছে। অলরেডি তোদের নিউরো শুরু হবে, হেড অ্যান্ড নেক শুরু হবে, যেটা কিনা বিশাল বড় পার্ট। হয়তো অনেক কলেজে শুরু হয়ে গেছে, অথবা হয়তো কিছু কলেজে এখন শুরু হবে, হয়তো অ্যাবডোমেন বা থোরাক্স চলছে হয়তো। তো ওটা একটা বিশাল বড় সেগমেন্ট, তো ওটা যখন কমপ্লিট হবে তখন মনে হবে যেন প্রচুর কিছু হয়ে গেছে একসঙ্গে। তো ওই জন্যই প্রতিদিন অ্যানাটমি কিন্তু অল্প অল্প হলেও পড়তে হবে, ঠিক আছে। দেন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কারণ 3টে সাবজেক্টের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, ঠিক আছে। অ্যানাটমির ক্ষেত্রে কীরকম হওয়া উচিত দেখ, মোটামুটি মাথায় রাখবি যে অ্যানাটমি কিন্তু খুব স্কোরিং। অনেকের মনে পারে যে অ্যানাটমি এত ভাস্ট কী করে মনে রাখবো, কিন্তু অ্যানাটমি খুব স্কোরিং। আমি নিজে অ্যানাটমিতে 200 মার্কস পেয়েছিলাম। আমার অ্যানাটমি কিন্তু আমার খুব একটা ভালো সাবজেক্ট ছিল না, কিন্তু কেন বলছি আমি পেয়েছিলাম, কারণ স্কোরিং সাবজেক্ট, ঠিকঠাক করে যদি প্রেজেন্টেশন থাকে, ভালো করে যদি ডায়াগ্রাম আঁকতে পারিস, অনেক মার্কস ওঠে কিন্তু এটা, ঠিক আছে। এবং মোস্ট হচ্ছে ডেঞ্জারাস, কারণ এত কিছু রয়েছে, রিভিশন না করলে কিন্তু খুব ডেঞ্জারাস এটা হয়ে যেতে পারে। বুক আমরা অনেকে এখন আর বুক টুক বলা অত টাইম নেই, বাট আমি তাও একবার বলি, আমরা বিশ্রাম সিং বা বিডিসি যে কোনো একটা ইউজ করতে পারি। বিশ্রাম সিং হচ্ছে রাইটিংয়ের জন্য খুব ভালো, খুব ইজিলি ওখানে লেখা রয়েছে, তো যাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়াটা অনেকটা ইজি হয়ে যায়। বাকি হচ্ছে বিডিসির ক্ষেত্রে হচ্ছে ডায়াগ্রামগুলো খুব সুন্দর রয়েছে, তো বিডিসির ডায়াগ্রামগুলো তোরা ফলো করতে পারিস। বাকি নেটের অ্যাটলাস খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে নেটের অ্যাটলাস খুব ভালো, ওটা সাইডে দেখতে পারিস। বিশেষ করে হেড অ্যান্ড নেক যখন চলবে বা নিউরো যখন চলবে, তখন নেটের অ্যাটলাসটা খুব কাজে লাগবে, তখন দেখবি ভালো করে কোথায় কী রয়েছে, ভালো করে ডিটেলসে দেখতে পারবি তোরা। বাকি হচ্ছে এগুলো তো থাকলোই, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে ডক্টর আশ্বিনী স্যারের নোট, যেটা ম্যারোর যে ডক্টর আশ্বিনী স্যারের নোট, ওটা খুব সুন্দর নোট। তোরা চাইলে ওটাকে পিডিএফ ইউজ করতে পারিস, বা কেউ প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করে নিতে পারিস। ওই নোটের প্রত্যেকটা ডায়াগ্রাম যদি ভালো করে প্র্যাকটিস করিস, এক্সামে গিয়ে ওই ডায়াগ্রামগুলো আঁকতে, এবং স্যার যথেষ্ট ইজিলি ডায়াগ্রামগুলো আঁকে, তো ওইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করা খুব দরকার। চাইলে মাল্টিপল টাইম তোরা প্র্যাকটিস কর, কিন্তু ওগুলো প্র্যাকটিস কিন্তু খুব ভালো, এবং প্র্যাকটিস করে ওগুলো মুখস্থ করে ফেলতে হবে। কারণ ডায়াগ্রাম তোরা অ্যানাটমিতে যদি দেখিস, স্যারের মনে হয় 500-600 পাতার নোট রয়েছে, যে ডায়াগ্রামগুলো রয়েছে সব করে ডায়াগ্রাম যদি তুই ভালো করে রাখতে পারিস না, তুই 200 কেন, তুই হচ্ছে অনার্স পাওয়াতেও তোকে আটকাতে পারবে না। কিন্তু ডায়াগ্রামগুলো প্রত্যেকটা বারবার করে প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যানাটমির ক্ষেত্রে থিওরি বেশি পরীক্ষাতে লেখার প্রয়োজন হয় না। আমাদের মেন ফোকাস থাকা উচিত আমাদের ডায়াগ্রামগুলোতে, যে কোনো কোশ্চেন 2 নম্বরে আসুক, 3 নম্বরে আসুক, 5 নম্বরে আসুক, যে কোনো কোশ্চেন আসুক, আমাকে মেন ডায়াগ্রাম যদি আঁকতে পারি তো ওখানে অনেকটা হয়ে যায়। আর অবশ্যই তোরা জানিস কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেই আমাদের দাদাদের মতো সিচুয়েশন নেই, তোদের কোশ্চেন প্যাটার্ন আমাদের কোশ্চেন প্যাটার্ন সেম রয়েছে। এখন একটা মাত্র 15 নম্বরের কোশ্চেন আসে, তারপর হচ্ছে শর্ট নোট, তারপর হচ্ছে কিনা আমার এক্সপ্লেন হয় টাইপের কোশ্চেন, বা হচ্ছে ক্লিনিক্যাল রিলেটেড কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে প্রচুর যেহেতু বড় কোশ্চেন আসে না, সুতরাং ছোটো কোশ্চেন আসবে, স্কোরিং জায়গা বা টপিক অনেক কিছু একসঙ্গে কভার আপ করতে হবে তোদেরকে। আগে যেমন ধর 5টা বা 6টা ইম্পর্টেন্ট টপিক কোনো একটা চ্যাপ্টার পড়ে গেলে হতো, বাট এখন সেটা কিন্তু আরও বেশি টাইপের টপিক আমাদেরকে পড়তে হবে, সুতরাং পিওআইকিউটা ওই জন্য দেখা খুব প্রয়োজন। বাকি হচ্ছে 10 ইয়ার্সের পিওআইকিউ তো অবশ্যই যেটা বললাম খুব দরকার দেখা, বিশেষ করে অ্যানাটমির ক্ষেত্রে। আমার কাছে অ্যানাটমির পিওআইকিউ আমি সুন্দর করে নিজে বানিয়েছিলাম,
তো আমি পরে বলবো, হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটির একটা লিঙ্ক তোদেরকে প্রোভাইড করবো বা গ্রুপে জয়েন হওয়ার কথা বলবো, সেখানে আমি অলরেডি প্রোভাইড করে দেবো আমার নিজের যে রয়েছে অ্যানাটমির যে আমি নোটটা আমি বানিয়েছিলাম, খুব খুব ভালো। আমি ওটা পড়ে গেছিলাম এবং আমি ওটা পড়ে 200 নম্বর স্কোর করতে পেরেছিলাম, কারণ লাস্ট মুহূর্তে গিয়ে সমস্ত কিছু মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাকি হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে একটা জোহারি এমবিবিএস চ্যানেল আছে, তোরা দেখতে পারিস, এবং তার সঙ্গে এসেন্সিয়াল অফ মেডিকেল সায়েন্স বলে একটা চ্যানেল রয়েছে। এই দুটো চ্যানেলকে তোরা ফলো করতে পারিস, ওখান থেকে কিছু কিছু টপিক তোরা ইম্পর্টেন্ট টপিকগুলো তোরা কুইকলি দেখতে পারিস এবং দেখে হচ্ছে আশ্বিন স্যার নোটটাকে ফলো করতে পারিস যদি কারোর কাছে ম্যারো সাবস্ক্রিপশন না থাকে। বাকি অনেক জায়গাতেই টেলিগ্রামে সব কিছু অ্যাভেলেবেল, তো সেগুলো চেক আউট করতে পারিস তোরা। দেন হচ্ছে ফিজিওলজির ক্ষেত্রে হচ্ছে মেন হচ্ছে কনসেপ্ট এবং হচ্ছে প্রেজেন্টেশন। দেখ কনসেপ্ট ফিজিওলজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে হচ্ছে যদি ভালো করে তুই প্রেজেন্ট না করতে পারিস কিন্তু তুই নাম্বার পাবি না। সুতরাং ফ্লো চার্টের থ্রু এবং অ্যারো দিয়ে তোকে ভালো করে প্রেজেন্ট করতে হবে খাতাতে। বাকি বুক ডিপি দেবাশিস পরামানিক অনেকে ইউজ করে, কেউ একেজেন ইউজ করে, কেউ গাইটন ইউজ করে। গাইটন তো খুব ভালো বুক, বাট যদি কেউ অতটা বেশি না পড়তে পারে ডিপি বা একেজেন যে কোনো একটা বুক ফিজিওলজির ক্ষেত্রে পড়ার চেষ্টা কর। আমি জানি বুক পড়া অনেক ডিফিকাল্ট, বাট একটা যে কোনো বই যেন পড়ার চেষ্টা কর ফিজিওলজির ক্ষেত্রে অন্তত। বাকি টিচার হচ্ছে ডক্টর সৌমেন মান্না স্যারের লেকচার তোরা দেখতে পারিস, টেলিগ্রামে অ্যাভেলেবেল আছে, সব জায়গাতে পেয়ে যাবি, দেখতে পারিস, খুব ভালো উনি পড়ান। এছাড়া বিবেক স্যারের লেকচারও দেখতে পারিস, পিডাব্লিউ বিবেক স্যারের লেকচারও দেখতে পারিস, দুটো ওটাও উনিও খুব ভালো পড়ান। বাকি মেনলি আমি বলবো যে ক্লাসের উপর তোরা ফোকাস কর, ক্লাসে ফিজিওলজি লেকচার খুব ভালো হয়। হ্যাঁ অ্যানাটমি বায়োকেমিস্ট্রিও ভালো হয়, বাট যেহেতু অ্যানাটমি এত বড় সিলেবাস তো কভার আপ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় টিচারদের পক্ষে অত কম টাইমে। বাট ফিজিওলজি কিন্তু খুব ভালো করে কভার আপ করে টিচাররা, আমাদের কলেজেও খুব ভালো হয়, এবং আমি আশা করছি, আমি জানি যতটুকু যে সমস্ত কলেজে খুব ভালো করে ফিজিওলজি পড়ায় কিন্তু। তো এটা দেখতে পারিস। বাকি অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে তোরা পিডাব্লিউর ফারের নোটটাকে দেখতে পারিস, আমি নিজে দেখেছি এবং খুব ভালো, ফারের নোটটা বেশ গুছিয়ে লেখা আছে। তো বেশি না 100টা কোশ্চেন থাকে, তো একবার যদি দুবার যদি প্রত্যেকটা সেমিনারকে দেখে যাস তো অনেকটা ইজিলি হয়ে যাবে। বাকি মান্না স্যারের নোট এবং তার সঙ্গে ডিপি বুক যে কোনো একটা ফলো করতে পারিস তোরা। বাকি ইম্পর্টেন্ট আমি এক্ষেত্রে একটাই বলবো, ফিজিওলজির ক্ষেত্রে সে হচ্ছে ফ্লো চার্টে প্রত্যেকটা কোশ্চেন লেখা, সে 2 নম্বরের কোশ্চেন আসুক বা 5 নম্বরের কোশ্চেন, অ্যারো দিয়ে ফ্লো চার্ট করে লেখা খুব ইম্পর্টেন্ট ফিজিওলজির ক্ষেত্রে। বাকি হচ্ছে সিভিএস, সিএনএস, রেসপিরেটরি এবং হচ্ছে রেনাল, এই কটা কিন্তু খুব ভালো বড় বড় ইউনিট, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, বিশেষ করে সিএনএস কিন্তু যেটা তোদের থার্ড সেমে দেখবি প্রত্যেকটা কলেজেই থাকবে। তো সিএনএসটা ভালো করে কিন্তু পড়বি, ঠিক আছে। ওর প্রত্যেকটা পাথওয়ে থেকে শুরু করে যা যা রয়েছে, পেইন থেকে শুরু করে ডর্সাল থেকে কলম থেকে শুরু করে প্রত্যেকটা ভালো করে করবি, ঠিক আছে। একটা না একটা পরীক্ষা কিন্তু আসবেই। বাকি ইউটিউবের থেকে যদি দেখিস তো ফিজিওলজি ওপেন বলে একটা ইউটিউব চ্যানেল আছে, খুব ভালো। এছাড়াও আশিস আগারওয়ালের চ্যানেল আছে, নিনজা নাটের চ্যানেল আছে, তো যে কোনো একটা দেখতে পারিস। ফিজিওলজি ওপেনটা খুব ভালো, একটা ম্যাডাম দেখবি পড়ায়, ছোটো ছোটো টপিক কভার আপ করে, তো এটা দেখতে পারিস, আমিও খুব দেখতাম, খুব হেল্পফুল হয়, ঠিক আছে। বাকি হচ্ছে এবার নেক্সট হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি হচ্ছে হাই স্কোরিং একটা সাবজেক্ট, ঠিক আছে, বাট অবশ্যই স্মার্টলি করতে হবে, কারণ বায়োকেমিস্ট্রি অ্যাকচুয়ালি ফিজিওলজি অ্যানাটমি পড়ার পরে এই ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রির প্রতি এতটা টাইম দেওয়ার মতো টাইম থাকে না, আর তার উপর সাবজেক্টটাও একদম বোরিং টাইপের লাগে, যে এত কিছু মনে রাখতে হচ্ছে, কি হবে মনে রেখে, তো ওই জন্য আরও পড়ার প্রতি আমাদের ইচ্ছা করে না, নেগলেক্ট হয়। তো কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। বুক আছে বাসুদেবন, জানি পড়া খুব ডিফিকাল্ট, দুটো সাবজেক্ট অলরেডি ফিজিওলজি অ্যানাটমি পড়ার পর আরেকটা বায়োকেমিস্ট্রির বুক পড়া খুব ডিফিকাল্ট, বাট চাইলে বাসুদেবন বা লিপিন কর যে কোনো একটা পড়তে পারিস। আমার পার্সোনালি পড়া পসিবল হয়নি, আমি পড়িনি, বাট তোরা চাইলে বাসুদেবন পড়তে পারিস। নোট হচ্ছে ডক্টর জাম্বুলকার স্যারের নোট, খুব সুন্দর নোট, এবং তার সঙ্গে ডক্টর রেবেকা জেমস ম্যামের নোট, এই দুটো নোট খুব ভালো। জাম্বুলকার স্যারের নোট হচ্ছে সব জায়গাতে চলে, তোরা সবাই জানিস অলরেডি, অনেকে হয়তো কিনেও ফেলেছিস, তো খুব সুন্দর নোট স্যারের নোটে। বাকি যেগুলো মনে হয় বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো ক্লাসে যখন পড়াচ্ছ ওগুলো অ্যাড করে নিতে পারিস, বা যেগুলো হচ্ছে জাম্বুলকার স্যারের নোটে নেই সেগুলো দেখবি ডক্টর রেবেকা ম্যাম জেমসের ম্যামের নোটে থেকে থাকবে, তো সেইগুলো ওখান থেকে তোরা অ্যাড করতে পারিস। ম্যামের নোটও খুব ভালো, ঠিক আছে, রেবেকা ম্যামসের নোটও কিন্তু, রেবেকা ম্যামের নোটও কিন্তু খুব ভালো, ঠিক আছে, এটা তোরা দেখতে পারিস। দেন লেকচার হচ্ছে সেম, দুজন টিচারের মধ্যে থেকে যে কোনো একজনের লেকচার দেখতে পারিস। বাকি ইউটিউবেও ডক্টর জাম্বুলকার স্যারের লেকচার অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, তো ইউটিউব থেকেও স্যারের লেকচার দেখতে পারিস। আর মোটামুটি সবাই তো একদম বায়োকেমিস্ট্রি জেমস হিসেবে স্যারকেই চেনে, তো তোরা অবশ্যই দেখতে পারিস। বাকি ফোকাস আমি যেটা বলবো করতে বায়োকেমিস্ট্রিকে, সেটা হচ্ছে অ্যাপ্লাই কর হচ্ছে অ্যাপ্লিকেশন পার্টগুলো, ঠিক আছে, রাদার দ্যান মেটাবলিজম হয়তো আগে খুব বেশি আসতো, এখন কিন্তু মেটাবলিজম থেকে অত ডিরেক্ট টাইপের কোশ্চেন আসে না, বাট অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি খুব আসে, এবং অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি মানে ক্লিনিক্যাল কোরিলেশন যেগুলো থাকে, বিভিন্ন ডিজিজ রিলেটেড, ধর পিকিউ থেকে কোশ্চেন আসলো, এরকম বিভিন্ন রকমের ডিজিজ রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আছে, G6PD ডেফিসিয়েন্সি থেকে শুরু করে অ্যানিমিয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যাই হোক, তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে, তো অ্যাপ্লাইড পার্টটাতে একটু ফোকাস কর। বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সের কথাটা কি বললাম, আমাদের বায়োকেমিস্ট্রির প্রতি কী রাগ আছে জানি না, যে বায়োকেমিস্ট্রিরা এত বেশি প্রত্যেকবার ডিফিকাল্ট করে, এবং পিওআইকিউর সঙ্গে বায়োকেমিস্ট্রি খুব কম মেলে, মানে প্রতি বছরে বায়োকেমিস্ট্রি পিওআইকিউ দেখবি খুব একটা মেলে না, বাট অবশ্যই পিওআইকিউ তো করতে হবে, কারণ
70% কোশ্চেন কিন্তু পিওয়াইকিউ থেকে আসবে এবং 70% কোশ্চেন কিন্তু জাম্বুলকর স্যারের নোট থেকেও দিতেও আসবে, ঠিক আছে। তো অনেকে হয়তো বলবে যে জাম্বুলকর স্যারের নোট থেকে আমি পরীক্ষাতে কিছু কোশ্চেন পারিনি, এটা ভুল কথা। পাস করা এবং মানে 70 থেকে 75% নাম্বার কিন্তু জাম্বুলকর স্যার নোট পড়েও পাওয়া যায়, ঠিক আছে। আমি একদমই বলছি না যে পাওয়া যায় না। তো হ্যাঁ, অনেকেই বলবে যে কোশ্চেন আসেনি অনেক কিছু, এবার আমাদের হাইপার সেন্সিটিভিটি থেকে কোশ্চেন আছে, বাট এগুলো হচ্ছে আসার কথা না। বাট অবশ্যই কিছু জিনিস তো এদিক ওদিক থেকে মানে আমাদের বায়োকেমিস্ট্রিতে খুবই আসে। তো একটু একটু টেরা টাইপের সাবজেক্ট তো আছেই আমার, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি একটু বেশি টেরা করে আসে এবং যাদের ওরা চেষ্টা করে যে জাম্বুলকর স্যার থেকে যেন কোশ্চেন কম দেওয়া যায়, বাট মোটামুটি 70% কোশ্চেন কিন্তু চলে আসে, ঠিক আছে। তো অতটাও টেনশন করার কোনো কারণ নেই। দেন কিছু ফাইনাল টিপস তোদের সবারই জন্যই, কারণ এক্সাম যেহেতু খুব সামনে। তো আমি একটা কথা বলবো যে ফোকাস অন স্টাডি টিল আগস্ট। আর 4 থেকে 5 মাস মানে 150 দিন, যদি বাদ যায় কিছু কিছু সানডে থেকে শুরু করে, তো 20-25 দিন ধর বাদই ধর, তো ম্যাক্সিমাম 120 দিন মতো আছে। তো 120 দিনের মধ্যে বা লাস্টে 20-25 দিন তোকে রিভিশনে রাখতে হবে, মানে মোটামুটি হাতে 100 দিন মতো আছে। যেমন তোর ক্ষেত্রে ঠিক তেমনি আমার ক্ষেত্রে, মানে আমাদের সেকেন্ড ইয়ারেরও হাতে 100 দিন মতো রয়েছে, কারণ তোদের এক্সামের আগে বা তোদের এক্সামের পরেই আমাদের এক্সাম হবে, বা দেখবি একই সঙ্গে এক্সাম হচ্ছে, ঠিক আছে। তোদের যেদিন ছুটি থাকবে সেদিন আমাদের এক্সাম হচ্ছে, এরকমভাবেই হবে। তো খুবই ডিফিকাল্ট আমি জানি, কারণ বিশেষ করে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমরা সবাই সবাই হোস্টেলে গেছি। হোস্টেলে যদিও এখন ইন্টারাক্টিভ যে সেশনগুলো আমাদের সো কল্ড র্যাগিংয়ের থেকেও বড় কথা ইন্টারাক্টিভ সেশন, সেগুলো এখন আর খুব একটা হবে না, কারণ অলরেডি 6 মাসের কাছাকাছি তো হয়ে গেছে। তো এগুলো হবে না, তো ওদের টাইম ওয়েস্ট তোদের হবে না রাতগুলোতে। বাকি কলেজের ফেস্ট টেস্ট প্রোগ্রাম এগুলো তো চলতেই থাকবে। দেখ ফেস্ট হচ্ছে 3 দিনের, ফার্স্ট ইয়ারদের আমাদের কাজ করতে হয়, তো 7 দিন ধর নষ্ট, 7 আর 3 10 দিন নষ্ট হচ্ছে। বাকি 10 দিন মানে পুরোপুরি নষ্ট না, তোরা চাইলে 2-3 ঘন্টা প্রতিদিন পড়তে পারিস, বাট আমরা পড়ি না। তুইও যেমন পড়বি না, আমিও তেমনি পড়িনি। তো এটাই মানে আমরা পড়ি না, বাট চাইলেই কিন্তু পড়া যায়, ঠিক আছে। এমন না যে খুব ডিফিকাল্ট, যে একদমই পড়া যায় না তা না। যে কোনো প্রোগ্রাম, সরাসরি পুজো থেকে শুরু করে পিকনিক থেকে শুরু করে যে কোনো কিছু, কলেজের টুর্নামেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর মাঝেও পড়া যায়। বাট আমরা কি করি, ওইটা নিয়ে এতটাই মত্ত হয়ে যায় যে আমরা পড়াশোনাটাকে একদম পুরো ছেড়ে দিই। বাট এটা করাটা একদমই ঠিক না। তোকেও যেমন বলছি, আমি নিজেকেও বলছি আর কি। তো এগুলো একদমই ঠিক না। মোটামুটি চেষ্টা করতে হবে যে ফোকাস করে অন্তত 4 ঘন্টা যেন পড়া যায়। 4 ঘন্টা এনাফ। 2 ঘন্টা লাইব্রেরিতে, 2 ঘন্টা রুমে বা হোমে, যারা যারা বাড়ি থেকে যাতায়াত করে তারা বাড়ি এসে 2 ঘন্টা পড়তে পারিস, 2 ঘন্টা লাইব্রেরিতে পড়ায়, আর 2 ঘন্টা যারা হোস্টেলে আছে তারা হোস্টেলে পড়ে নেয়। সকালে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, বা এরকম করে দেখ 4 ঘন্টা ইজিলি পড়া যায়, ঠিক আছে। 4 ঘন্টা প্লিজ পড়। বাকি 1-1.5 ঘন্টা তো তোমার বন্ধুদের সঙ্গে অনেক কিছু ডিসকাস হয়ে যাবে তোদের। বাকি 2-3 ঘন্টা ক্লাসে ইউটিলাইজ হয়ে যাবে। তো মানে ওভারঅল সারাদিন অনেকটাই পড়া হয়ে যায়, কিন্তু যদি 4 ঘন্টা সেলফ স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি রিলেটেড যদি বলি, তো অ্যানাটমির ক্ষেত্রে ডায়াগ্রামগুলো খুব ভালো করে প্র্যাকটিস কর। থিওরি বেশি পড়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগ্রাম। থিওরি পরীক্ষাতে না লিখলেও চলবে, এরকম আমাদের অনেকেই আছে যারা থিওরি পরীক্ষাতে একদম না লিখে পুরো খাতা জুড়ে শুধু ডায়াগ্রাম এঁকে রেখেছে, তারাও কিন্তু 65% ওপর নাম্বার পেয়েছে। তো এরকমটা কিন্তু হয়। তো ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট জন্য বলছি, যে থিওরি আমি একদম না মানে সামান্য যেটা ডায়াগ্রামে আঁকছিস সেটাই জাস্ট নিচে থিওরিতে লিখে দেয়, এক্সট্রা করে থিওরি মুখস্থ করার কোনো দরকার নেই। ফিজিওলজির ক্ষেত্রে ফ্লো চার্ট করে লেখ। ফ্লো চার্ট খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কলেজের ম্যাডামরা বা স্যাররা দেখবি এটাই বলবে যে প্লিজ ফ্লো চার্টে লেখ, পুরো ডিরেক্ট প্যারাগ্রাফ না লিখে, কারণ প্যারাগ্রাফ পড়ার মতো টাইম কারণ নেই। ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে হাইলাইট কর, বা মানে হাইলাইট মানে নিচে আন্ডারলাইন কর। দেখ আমিও সব কিছু মুখস্থ করে, আমার মুখস্থবিদ্যা একদমই খারাপ, তো আমি একদমই মুখস্থ করতে পারতাম না। তো আমি কি করতাম, প্রত্যেকটা কোশ্চেনে কয়েকটা কিওয়ার্ড মাথায় রাখার চেষ্টা করতাম। ওই কিওয়ার্ডগুলোতে পরীক্ষাতে নিজেই বানিয়ে লিখতাম, কারণ আমি অত কিছু পুরো একদম ডিটো মুখস্থ করে পরীক্ষা লিখতে একদমই পারি না। ছোটোবেলা থেকে আমার অভ্যাস নেই মুখস্থ করা। তো ওই জন্য আমি কিওয়ার্ডগুলো মাথায় রাখতাম এবং আন্ডারলাইন করতাম এই কিওয়ার্ডগুলোকে। বাকি ওপরে নিচে কি লিখেছি টিচারদের দেখার অত টাইম থাকে না, টু বি অনেস্ট একদম, ঠিক আছে। অবশ্যই এখন হচ্ছে যেহেতু আরও ডিজিটাল হয়ে গেছে, আরও ডিফিকাল্ট হয়েছে টিচারদের পক্ষে খাতা দেখা। তো ওই জন্যই কিওয়ার্ডগুলোকে যদি আন্ডারলাইন করে দিই, সেইগুলো টিচাররা দেখে বেরিয়ে যাবে। তো ওই জন্যই কিওয়ার্ডগুলো ভালো করে আন্ডারলাইন করি পরীক্ষাতে। বাকি বায়োকেমিস্ট্রি ক্ষেত্রে অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রির উপর মানে বেশি করে নজর দে। ডিজিজ রিলেটেড জিনিসগুলো তার বেশি করে ফোকাস কর। বাকি সেমিস্টার নিয়ে বেশি ভাবতে হবে না। আমি জানি সেমিস্টার অনেকেই হয়তো ফার্স্ট সেমিস্টারে ফেল করেছিস, তাকে একদম চিন্তা করিস না। আমিও ফার্স্ট সেমিস্টারে অ্যানাটমিতে ফেল করেছিলাম। আমি বলছি না যে ফেল করা খুব ভালো, বাট চেষ্টা কর সিলেবাসটাকে কভার আপ করার, যে সিলেবাসটা সেমিস্টারে রয়েছে। বাট বেশি অবশ্যই ফোকাস করতে হবে না সেমিস্টারের পরীক্ষা নিয়ে, কিন্তু সিলেবাসটাকে কভার আপ করা। যদি সিলেবাসটাকে কভার আপ করিস তাহলে লাস্ট থেকে খুব একটা বেশি চাপ পড়বে না। আর যদি সিলেবাস কভার না করিস তাহলে লাস্ট থেকে সব কিছু বিশাল তাড়াহুড়ো করে পড়তে হবে, তো অনেক বেশি চাপ পড়বে। ওই জন্য সিলেবাসটাকে কভার আপ করে রাখ প্লিজ। আর প্রফের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা কোশ্চেন প্লিজ অ্যাটেম্প কর, কোনো কোশ্চেন ছাড়িস না, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন অ্যাটেম্প কর, ঠিক আছে। কোনো কোশ্চেন না জানা থাকলে সেই রিলেটেড টপিক, ওই সাবজেক্টে সেই রিলেটেড টপিক লিখে হয়, কিন্তু কোশ্চেন প্লিজ অ্যাটেম্প কর। কারণ কিছু না করার থেকে কিছু করাতে ভালো না, যে নাহিম আমার থেকে কানা মামা তো ভালো, ওরকম ব্যাপার। যে কিছু না লেখার থেকে কিছু যদি লিখে আসিস, টিচারের মনে হলো যে পাস করানো যেতে পারে, 1 নম্বর 1.5 নম্বর দিয়ে বেরিয়ে গেল, পাস করে যাবি। তো প্লিজ কিছু না কিছু লিখে হয় যদি কোনো অজানা টপিক থাকে একদমই।
আর ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, দেখ ইয়ার ল্যাক হতে পারে, সাপ্লি এক্সাম থাকে, সাপ্লি এক্সামে ফেল করলে কিন্তু ইয়ার ল্যাক হতে পারে, এবং ফার্স্ট ইয়ার আর ফাইনাল ইয়ার খুব ইম্পর্টেন্ট টাইম। তো প্লিজ ফার্স্ট ইয়ারটা ভালো করে ফোকাস কর, লাস্ট যে 4-5 মাস বাকি রয়েছে ট্রাই কর যাতে সাপ্লি বা ইয়ার ল্যাগ এই সমস্ত যেন না পৌঁছাতে হয় আর কি। আমি বুঝতে পারি যে হঠাৎ করে নিটের সবাই এখন টপার থাকে নিটের সময়, সেখান থেকে গিয়ে এমবিবিএসে গিয়ে সবাই স্ট্রাগল করে, আমিও করেছি, তোরাও করছিস। তো আমি তো প্রথম ক্লাসে কি পড়াচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম, ইভেন এখন আমি ক্লাসে পড়াতে ভালো করে বুঝতে পারি না, কারণ আমি জানি বিশেষ করে আমাদের জেনারেশন, আমরা যারা হচ্ছে ধর অনলাইন থেকে পড়ে যাওয়া অভ্যাস, তারা আমি তো ক্লাসরুমে পড়াশোনা করেছি সেই 2018 সালে বা 2017 সালে 18 সালে, তখন তারপরে তো আমি ক্লাসরুম টিচিং স্টাডি তো করিনি। তো আমার ক্ষেত্রে খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায় যে ক্লাসে পুরোপুরি ফোকাস করা। তো ওই জন্যই অনেকের কাছে হয়তো এরকম ডিফিকাল্ট হতে পারে। তো তাদের ক্ষেত্রে বলবো যে যারা ক্লাসে পড়া বুঝতে পারিস না, প্লিজ চেষ্টা কর যেগুলো পড়াচ্ছে অন্তত শোনার, কিছু হলেও তো একটু হলেও তো ইনপুট যাবে ভেতরে, না একটু হলেও তো যাবে, বাকি তারপর ঘরে এসে পড়। আমি জানি আজকালকার সব কিছু এখন অনলাইন প্ল্যাটফর্মের উপর আমরা ভরসা করে ফেলেছি, একটা অনলাইনে আর একটা এমবিবিএস কোর্স এখন আমাদের চলছে সাইডে প্যারালালি সবারই, বাট জানি সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়, আমরা এখন এগুলোতেই ফোকাস করছি। আমাদের সিনিয়ররা এগুলো শুনলে বা আমাদের বাবা কাকা, আমার বাবা মা ডাক্তার না, বাট যাদের আছে তারা বলবে যে কী করছিস তোর অনলাইনে এইসব। এখন আগে যেমন পড়তাম পেন কাগজ পেন নিয়ে বই নিয়ে, এখন আর কেউ সেই রকম পড়ে না আর কি। যাই হোক সেটা কথা না, বাট চেষ্টা কর একটু হলেও পড়ার, একটু ভালো করে ফোকাস করে পড়ার, নিজের পড়াগুলোকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া, ঠিক আছে, পিওআইকিউ ওরিয়েন্টেড ভালো করে, মানে পিওআইকিউ টপিকগুলোকে ভালো করে রেডি করা, ঠিক আছে। চাই পারলে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি তিনটের ক্ষেত্রেই একটা পিওআইকিউ খাতা নিজে বানিয়ে প্রপারলি পিওআইকিউগুলোকে লেখ, পিওআইকিউ কোশ্চেনগুলো কীভাবে লিখবি সেগুলো লেখ, দেখ পুরো ডিটেলসে লেখার দরকার নেই, কিওয়ার্ড ধরে লেখ, যেটা ওইগুলো রিভিশন যাতে করে এক্সামে যেতে পারিস, তাহলেই দেখবি অনেকটা ইজিলি সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। বেশি ভয় পাওয়ার কিছু নেই, তোরা পারবি, নিজের উপর বিশ্বাস রাখ, ঠিক আছে, আমিও পেরেছি, তোরাও পারবি, ঠিক আছে। বাকি একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আমি খুলতে পারি, তোরা যদি সকলে বলিস, তা আমি ভাবছি একটা খুলবো। দেখ আমি একটা কথাই বলছি, এই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে কোনো রকম কুপন কোড ডিলিং হবে না। আমি জানি যেগুলো সমস্ত গ্রুপগুলোতে চলে, আমি অনেক গ্রুপেই রয়েছি, তো সারাদিন শুধু এ কুপন কোড শেয়ার করে, ও কুপন কোড শেয়ার করে। তো আমি এইটুকু প্রমিস করতে পারি, আমার এই গ্রুপে কোনো রকম কুপন কোড শেয়ারিং হবে না। বাকি বিভিন্ন কলেজের সিনিয়রদেরকে আমি বলবো থাকার জন্য, আমাদের ব্যাচমেটদের বা আমার বন্ধুদের প্লিজ থাকার জন্য, এবং তারা তোদেরকে টিপস দেবে, বা তোরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারিস যে কীরকম কী পড়ছিস বা কী পড়ছিস, তোদের কোনো নোট তোরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারিস, বা কোনো স্টাডি রিলেটেড তোরা কতক্ষণ দিনে পড়ছিস নিজেদের মধ্যে টু ডু লিস্ট বানিয়ে শেয়ারও করতে পারিস, যেমন আমার মেন্টরশিপ গ্রুপগুলোতে হয় সবাই টু ডু লিস্ট বানিয়ে শেয়ার করতে, এরকম তোরাও করতে পারিস, যারা তোদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে, সবাই যারা একটু পড়াশোনা করতে পারিস। বাকি এর জন্য তোরা নাম, কলেজ নাম এবং হচ্ছে ইয়ার অফ অ্যাডমিশন লিখে আমাকে ইনস্টাগ্রামে @সঞ্জিত দাস2 অথবা টেলিগ্রামে @69, অথবা আমাকে ইমেল করতে পারিস sonjitdas1740@gmail.com। যে কোনো একটা জায়গায় আমাকে যদি নাম, কলেজ নাম এবং হচ্ছে ইয়ার অফ অ্যাডমিশন, ওর সঙ্গে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ভুলে গেছি, ওর সঙ্গে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা লিখে যদি আমাকে মেল করিস, তোদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করে দেবো। তো তোরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে এবং একটা ভালো হেলদি একটা কমিউনিটিও তৈরি হবে, ঠিক আছে। তো বাকি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই প্লিজ লাইক করিস, এবং বন্ধুদের সঙ্গে, তোদের স্টুডেন্টদের সঙ্গে, তোদের ব্যাচমেটদের সঙ্গে শেয়ার করিস। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাস। একটা এরকম ভিডিও বানাতে, পুরো পিপিটি বানাতে, সঙ্গে হচ্ছে পুরোপুরি সব কিছু রেডি করতে অনেকটাই টাইম লাগে, সঙ্গে এডিট করে পোস্ট করতে হয়। তো সকলে ভালো থাকিস, সুস্থ থাকিস এবং ভালো করে পড়। কেউ মানে হতাশ হয়ে যাস না যে অনেক কিছু পড়িনি, কী করে টাইমে কভার করবো, সব কিছু হয়ে যাবে, বাট প্লিজ পড়াটা স্টার্ট কর। আর আমি আমার অ্যানাটমির নোট যেগুলো আছে সেগুলো আমি পাঠিয়ে দেবো আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, তোরা ওখান থেকে ওগুলো দেখে নিস, খুব ভালো আছে। তোরা ওগুলো যদি পরীক্ষার আগে বারবার করে রিভাইজ করতে পারিস, খুব ভালো অ্যানাটমিতে স্কোর করবি, এটুকু আমি তো গ্যারান্টি দিতেই পারি। আমি 200 পেরেছি, তো তোরা 250, 250 বা 225 একটা অনার্স মার্কস তো অবশ্যই পারবি ক্যারি করতে, ঠিক আছে। চল, অল দ্য বেস্ট, সকালে ভালো থাকিস। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, আশা করছি কিছু না কিছু হেল্প তো অবশ্যই হয়েছে। বাই।